আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ঈশান, আর আজ চলে এসেছি আসানসোলের সেন্ট্রাম মলে। এবং সেন্ট্রাম মলে শুধু আসিনি, আজ এসেছি আমার বলে নয়, আমার তো হচ্ছেই। এবং আজ কথা বলবো আমাদের সবার প্রিয়, স্টুডেন্টদের সবার প্রিয় অরিন্দম স্যারের সঙ্গে, এবং জানবো তার ব্যাপারে আরো ভালোভাবে বিস্তারিতভাবে। স্যার, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। তো আপনার কি নাম? আমার নাম অরিন্দম মাঝি। আপনার স্কুল লাইফে কদিন চালু করেন বা পড়ানো কতদিন ধরে স্টার্ট হয়? স্কুল লাইফ আমার জয়েনিং 2018-এ। তার আগে বিভিন্ন কোচিং সেন্টার এগুলো পড়াতাম, তারপর থেকে চলছে। ক বছর ধরে এই পড়ানো স্টার্ট করেন? আপনার টোটাল এক্সপিরিয়েন্স যদি আমরা, আমার দর্শকরা একটু জানতে পারে, আমার বন্ধু বান্ধবরা যদি একটু জানতে পারে। স্কুল টিচিং এক্সপিরিয়েন্স কারেন্টলি 7 ইয়ার্স, এর মধ্যে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স। তার আগে কোচিং সেন্টার এক্সপিরিয়েন্সও আছে, 7.5, 8 এরকম। কেন লাইফে হঠাৎ ইচ্ছে হলো যে টিচিং লাইফে আসবেন, টিচিং লাইফটাকেই পেশা হিসেবে নেবেন? পাস আউট করার পর সবাই ট্রাই করে যে বিভিন্ন অ্যাসপেক্টস চুজ করা। আমার টার্গেট ছিল এমন একটা স্টাইল বা এমন একটা ওয়ে যেখানে নিজের যে সাবজেক্টের চর্চা, সাবজেক্টের কালচার হারিয়ে নাই। আমি ডিসাইড করলাম অন্য কোনো প্রফেশনে গেলে কি হবে, সাবজেক্টের কালচার একদম আউট অফ টাচ হয়ে যাবে। সেই জন্য এমন কিছু একটা চুজ করে যেখানে আমার সাবজেক্ট কালচারটা রেখে দিয়েছে। এবং টিচিং এমন একটা জিনিস যে নলেজ শেয়ার করলে আরো বাড়ে। আমারও চান্স হয় রোজ স্টুডেন্টদেরকে, স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করে নতুন জিনিস শেখার এক্সপিরিয়েন্স গেল। এই কারণে হয়েছে। একবার যদি কেউ আপনাকে অ্যাজ এ ফিজিক্স আর ম্যাথ টিচার হিসেবে পায়, অ্যাজ এ স্টুডেন্ট, তারা কি বলে এবং তাদের গার্জিয়ানরা কি বলে? স্টুডেন্টরা হ্যাপি, গার্জেনরাও হ্যাপি, তাই তো মনে হয় রিয়াকশন দেখে। রিকোয়েস্ট করে গাইডেন্স দেওয়ার, ভালোই লাগে। কারণ স্টুডেন্টদের গাইড করতে পারলে তাদেরও হেল্প হয়, কোথাও গিয়ে নিজেরও নলেজ ইনক্রিজ হয়। কালেকটিভ প্রসেস, ভালো লাগে। আমরা বাচ্চারা, স্টুডেন্টরা, আমরা একটু আমাদের মতো ভাই দাদা হিসেবে টিচারদের কাছে পড়তে ভালোবাসি, যাতে আন্ডারস্ট্যান্ডিংটা নতুন ফ্রেন্ডদের সাথে হয়। বলছি এটা দরকার, কারণ এখন আস্তে আস্তে ট্রেন্ড পাল্টাচ্ছে। এটা একটা ভালো কোয়েশ্চেন, বিকজ আগেকার আমরা যখন পড়তাম তখন ছিল কি টিচার স্টুডেন্ট একটা ব্রিজ থাকতো, গ্যাপ, মানে আমরা কোয়েশ্চেন করতে ভয় পেতাম, জেনারেশন গ্যাপ। কিন্তু এখন জিনিসটা পাল্টাচ্ছে, ট্রেন্ড পাল্টাচ্ছে। সমস্ত স্কুলে আমি যেখানে দেখলাম টিচার স্টুডেন্ট একটা ক্লোজ রিলেশন থাকলে কি হয়, স্টুডেন্টরা কমফোর্টেবল ফিল করে ডিফারেন্ট টাইপস কোয়েশ্চেন আস করতে। ইন্টারাকশন বেটার হয়। এখনকার টিচিং এর মেইন যেটা মোটিভ হচ্ছে ইন্টারাক্টিভ সেশন, ওয়ান ওয়ে টিচিং। এটা খুব, এটার জন্য বেসিক ফ্রেন্ডশিপ খুব দরকার। হ্যাঁ, ফ্রেন্ডশিপ অবভিয়াসলি তার মধ্যে কিছু লিমিটস থাকবে, বাট একটা কমিউনিকেশন দরকার। কমিউনিকেশন গ্যাপ হয়ে গেলে খুব প্রবলেম। এই যে আপনি এজিতে ছিলেন, আসানসোল ইন্টারন্যাশনাল এলেন, এখন ভিনসেন্টে আছেন, প্যাট্রিক্সে আছেন, তো এতদিন, এত বছর, 8 বছর আপনি স্কুলে পড়ালেন, তো আপনাকে কি হিসেবে কেন্দ্র নেয়? স্যার এলে ভয়, একটা চুপ থাকতে হবে, না মজা করে স্যারের সাথে একদম শান্তভাবে মজা করে আস্তে আস্তে পড়ানো এবং মজা নিয়ে পড়ানো? স্টুডেন্টরা ভয় পায় না, আমার টার্গেট ওটা না, স্টুডেন্টদের ভয় না। আমি অলওয়েজ ট্রাই করি স্টুডেন্টদের সাথে একটা নিজের মতন রিলেশন এস্টাবলিশ করে, যাতে টিচিং যে অ্যাটমসফিয়ার 30 মিনিটস বা 55 মিনিটস, এটা যদি ইন্টারেস্টিং একটা সেশন হয়, বোরিং না হয়। কারণ টিচিং ওয়ান ওয়ে হয়ে গেলে আমি নিজেও এক্সপিরিয়েন্স করি, স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফে এক্সপিরিয়েন্স করেছি, খুব মনোটোনাস হয়ে যায়, বোরিং। সেক্ষেত্রে আমি ট্রাই করি আমার স্টুডেন্টদের সাথে ওগুলো এনজয়মেন্ট বা ওদের ইন্টারাক্টিভ ইন্টারেস্টিং করে তোলার ক্লাস। ওরা ভয় পায় না, তবে পড়ানো স্টার্ট করলে কোঅপারেটিভ থাকে। এবার হ্যাঁ, কিছু কিছু দিন একটু গন্ডগোল হয়, এগুলো পার্টস, কোনো কিছুই রেগুলার একরকম যায় না। তখন ওদের মধ্যে কেমন ধরনের স্টুডেন্ট পড়াতে পড়াতে ভালো লাগে, বা যদি কেউ অ্যাবসেন্ট থাকে, কি বলবে? স্টুডেন্টরা আল্লাহ হলে তো ক্লাসে হবে, তো পড়ানোটা তারা কিভাবে নেয়, বোঝানোটা বা ইনকোয়ারি তাদের কেমন? দেখো, একটা ক্লাসে কখনোই 100% যে কোনো ক্লাসেই স্টুডেন্টস থাকবে, কিছুজন থাকবে সিরিয়াস, কিছুজন থাকবে অ্যাভারেজ, কিছুজন বিলো অ্যাভারেজ, যারা ক্লাসে গন্ডগোল করতে আসে।
এবার অ্যাটমসফিয়ার ম্যানেজ করে সিলেবাস কোনোভাবে শেষ করতে হবে, সবাই এটাই করে। এবার কিছু যারা স্টুডেন্ট, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা কোয়েশ্চেন্স নিয়ে আসে, কোয়েশ্চেন আস্ক করে, ভালো লাগে, কারণ আমিও নতুন নতুন আনসার নিয়ে আসি। আর যারা অতটা ইন্টারেস্টেড নয় তারা তাদের মতন যা করার করে। আর বছর শেষে রেজাল্টও সেরকম হয়, যে যেমন খাটবে তার রেজাল্ট সেরকম। মনে হয় যে পড়ানো স্টার্ট হওয়ার আগে অনেকে আছে প্রচুর কোশ্চেন করে, অনেকে লাস্টে করে। তো সেই প্রশ্ন আবার কাছে এসে না মজা লাগে এই হিসেবে দেখে। কোয়েশ্চেন্স নিয়ে আমি কিন্তু কোনোদিন বিরক্ত হই না, কোয়েশ্চেন্স আমি ইরিটেটেড হই না। হ্যাঁ, একমাত্র যদি কখনো যে থাকে যে আজকে আমার অনেকটা পার্ট কমপ্লিট করতে হবে, টাইম চলে যাচ্ছে, তখন ওদের বলি ঠিক আছে পরে জিজ্ঞেস করতে। বাট কোয়েশ্চেনকে আমি কখনো ইরিটেটেড হই না। স্টার্টিং এ ক্লাসটাই করুক, মাঝে আউট অফ সিলেবাস যদি কোনো এক্সট্রা নলেজ কোয়েশ্চেন থাকে আমি যতটা পারি আনসার, কোয়েশ্চেন নিয়ে আমি ইরিটেটেড হই না। সব প্রশ্নের উত্তর স্টুডেন্টরা অরিন্দম স্যারের কাছে ক্লাসে গেলে পায় ভালো মতো, ভালো হিসেব করে। পায়, আমার নলেজে থাকলে পাবে। তো কেউই বলতে পারে না হ্যাঁ, সব জানি, জানার এন্ড নেই। যেটুকু আমার নলেজে আসে তার মধ্যে যদি হয় আমি নিশ্চয়ই আনসার দিই। ম্যাক্সিমাম কোয়েশ্চেন আনসারই থাকে। হ্যাঁ, অনেক সময় হয় যে হয়তো আমারই ডাউট আছে, তখন আমি বলি যে ঠিক আছে বাবু, পরের দিন দেখে আসবো। এরকমও সিচুয়েশন অনেকবার এসেছে। তো তো সব স্কুলে জানি পলিটিক্স ভরে গেছে, কি বলবে এই নিয়ে? এটা কি উচিত? স্কুল মানে তো জানি আমরা পড়াশোনার জায়গা, পড়াশোনার মন্দির, পড়ার মন্দির। এটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক, কারণ আমি একটু আগে আমার একটা কোয়েশ্চেনে বললাম যে বিভিন্ন রকমের লোক থাকে, কাউকে একরকম পাওয়া যাবে না। মেন হচ্ছে আমি যেটুকু আমার আইডিয়ালদের থেকে, যেটুকু তাদের ইন্টারভিউ থেকে শিখেছি, যে নিজের যেটা টাস্ক দেওয়া হয়েছে সেটা মন দিয়ে কর। কে কি বলছে ডাজ নট ম্যাটার সো মাচ। হ্যাঁ, এবার পলিটিক্স তো আছেই, শুধু স্কুল বলে না, এখন যেখানেই মানুষ অনেকজন থাকবে সেখানেই পলিটিক্স চলবে। তার মধ্যে যে কাজে ফোকাসড সে নিজের কাজ নিয়ে থাকবে, কিছু জন থাকে যারা কাজের থেকে বেশি অকাজে মন দেয় বেশি। সে মানুষের নিজের নিজের নেচার, কি করা যাবে। আমি চেষ্টা করি নিজের কাজ নিয়ে থাকার ম্যাক্সিমাম, এবং উল্টো পাল্টা অফ দ্য ট্র্যাক জিনিসপত্রে ইনভলভ না হওয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যাক, এটা শুনলাম, এটা সবাই শুনলো। এবার অ্যাকচুয়ালি আপনার জীবনে শখ বা ভালোবাসা কোন জিনিসটাকে? পড়া তো আছে, তার সাথে আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি? পড়া তো আছেই। পড়ার লাইন যে আমাকে এতটা সাকসেস দেবে আমি নিজেও কোনোদিন ভাবিনি, এটা আনপ্রেসিডেন্টেড। যাই হোক, তো শখ বলতে গেলে আমার প্যাশন যেটা মিউজিক, আমার স্টুডেন্ট অলরেডি জানে। মিউজিক নিয়ে একদম ছোট থেকে মিউজিক নিয়ে অনেক কিছু করার প্ল্যান, অনেক কিছু হয়েছেও, হবেও আশা করি। মিউজিক হচ্ছে আমার প্যাশন, মিউজিক বলতে সিঙ্গিং। তো কোন বছর থেকে আপনার স্টুডেন্ট লাইফে না টিচিং লাইফের পর বা কোন টাইম থেকে আপনি এই স্টেজে আসেন এবং গান গাওয়া আপনার স্টেজ পারফরমেন্স বা মঞ্চ যাকে বলি, মঞ্চে স্টার্ট? কোন বছর থেকে এক্স্যাক্টলি বলা মুশকিল, কারণ একদম ছোট থেকে আমার নিজেরও মনে নেই, এতই ছোট বয়স থেকে গান তো বহু বছর হয়ে গেল। মোর দ্যান 25 years সিঙ্গিং অন স্টেজ। স্টেজ এখন মানে সেকেন্ড বাড়ির মতন হয়ে গেছে, স্টেজে উঠলে আর কিছু মনেই হয় না। এটা হয়নি একদিনে, এটা আস্তে আস্তে grow করেছে। তো কোন বছর এক্স্যাক্টলি বলা যাবে না, মেনি মেনি ইয়ার্স। মানে হাইলি এক্সপিরিয়েন্স টিচার তো আছেই, সঙ্গে হাইলি এক্সপিরিয়েন্স সিঙ্গার। হাইলি এক্সপিরিয়েন্স এখনই বলবো না, এক্সপিরিয়েন্স চলছে, এখনো অনেক এক্সপিরিয়েন্স নেওয়া বাকি আছে। কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, আরো হবে। তো এইভাবেই আর কি, এক্সপিরিয়েন্স গ্যাদারিং কখনো লাইফে কমপ্লিট হয় না। কমপ্লিট যদি ভেবে নি যে কমপ্লিট হয়ে গেল, তাহলে আর গ্রোথ হবে না। যে গ্রো করার জন্য অলওয়েজ নতুন জিনিস লার্নিং এর মধ্যে থাকতে হবে। এটা আমার ইনোভেশনে থাকতে হবে। ইনোভেশন, এবং শিখতে হবে নতুন নতুন জিনিস। আমি ভেবে নিই যদি আমি যেটা জানি ওটাই অল, তাহলে আর গ্রো করা যাবে না। আমার অলওয়েজ টার্গেট, প্রথম থেকেই বলছি, নিজের গ্রোথটা মেনটেন করা। গ্রোথ বন্ধ হয়ে গেলে কিন্তু স্ট্যাগনেশন চলে আসবে। আপনি কতটা খুশি হন বা মজা পান এই গান এবং পড়াশোনা, টিচিং সবকিছু নিয়ে আপনার মনের খুশি কতটা যে আপনি আজকে মাল্টি ট্যালেন্টেড বলতে পারি? মাল্টি ট্যালেন্টেড প্রত্যেক স্টুডেন্টরাই বলবে, সবাই বলবে যারা স্যারকে মন থেকে ভালো চেনে এবং ভালোবাসে। মাল্টি ট্যালেন্টেড একটা কথা আছে, সবাই বলে, আমরা স্টুডেন্টরা বলি, বাকিরাও বলে যে অরিন্দম স্যার মাল্টি ট্যালেন্টেড। যেমন ফিজিক্স, ম্যাথস প্রত্যেকটা সাবজেক্ট এবং গান বাজনা সব, মাল্টি ট্যালেন্টেড অরিন্দম। অনেকেও বলে আপনাকে আমি শুনেছি, জানি, অরিজিৎ সিং, নট অনলি অরিন্দম। এগুলো স্টুডেন্টদের ভালোবাসা, স্টুডেন্ট যারা ফলো করে তাদের, তারা পছন্দ করে বলে বলে, এগুলো নিয়ে আমি বিশেষ কিছু বলবো না। তবে হ্যাঁ, পড়াশুনো গান এগুলো ব্যালেন্স করে চলা ডিফিকাল্ট। সারাদিনটা তো 24 আওয়ার্স সবারই জন্য, 24 আওয়ার্স নষ্টও করা যায়, ইউটিলাইজও করা যায়। বিভিন্ন ভাগে ভেঙে ভেঙে রুটিন বানিয়ে নিজের করতে হয়। মাল্টি ট্যালেন্টেড হতে গেলে মাল্টি
দিকে নিজেকে খাটতে হবে, এমনি এমনি তো হবে না প্রোগ্রেস। তো সেটাই আমি চেষ্টা করি নিজের ডেইলি লাইফটাকে বিভিন্ন সেগমেন্টসে ভেঙে আর অ্যাজ মাচ অ্যাজ পসিবল টাইম ওয়েস্ট না করে যতটা টাইম ইউটিলাইজ করা যায়, এটা আমার অলওয়েজ টার্গেট। এর মধ্যে এন্টারটেনমেন্টও থাকে, তবে লিমিটেড। এত ব্যস্ত, এত কাজে আপনি ব্যস্ত থাকেন, মোবাইল এখনকার নতুন ট্রেন্ড যেটা মোবাইল, তো মোবাইলে কতটা আপনি টাইম দেন, যেটা আপনার ব্যক্তিগত, আমিও একটু আপনাকে এটা জিজ্ঞেস করবো। মোবাইল টাইম খুবই কম দিই, আমার ব্যাপারে একটা কমপ্লেন মার্কেটে খুব আছে, জানি না অনেকেই, আমি ফোন ধরি না। হ্যাঁ, তো ওটার মেন কারণ হচ্ছে আমি ফোন ইউজ খুব কম করি। ফোন আমি একটু যেটুকু বুঝেছি, ফোন খুব দরকার নিশ্চয়ই অনলাইন পেমেন্ট, নানান রকম এডুকেশনাল। হ্যাঁ, অনলাইন আমি ক্লাস। অনলাইন ক্লাস আমি প্রচুর করাই, তার সাথে ভিডিও এডিটিং অনেক কাজ আছে, কিন্তু তার সাথে মোবাইলের এত অপকারিতা আজকালকার যুগে যা যা হচ্ছে সবাই জানে, এগুলো ডিটেলস আর যাচ্ছি না। তো মোবাইল যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো, কারণ মোবাইলের ভালোর থেকে খারাপ বেশি হয়, এবং আমি মনে করি কাজের মাঝে মোবাইলের ডিস্টার্বিং এলিমেন্ট। আমি ওই জন্য মোবাইল যতটা নিজের থেকে দূরে রাখতে পারি। তারপর লিমিটেড টাইম থাকে ইন্টারাক্ট করার, একদম যে করি না তা না, বাট ভেরি লিমিটেড। তো এই যে আপনার এত চারিদিকে নাম ডাক, ফ্যান ফলোয়ার, আপনি যেখানেই যান, আপনি যেখানেই থাকেন, আপনার ছোট থেকে স্টুডেন্ট লাইফের টিচিং এ এসে পেশাতে, আপনার চারিদিকে গানের দিকেই বলুন, মেনলি পড়াশোনা গান দুদিকে, আপনার মাল্টিপল ফ্যান ফলোয়ার্স আমি জানি। আমাদের ব্যাচে এবং এডি চার্চে এবং সবাই যারা স্যারকে চেনে, স্যারকে সবাই জানে যে স্যারের মাল্টিপল ফ্যান ফলোয়ার্স, মাল্টিপল দিকে কি বলবেন? এটা আবারও বলছি, গডস ব্লেসিংস। তার মধ্যে আমার হার্ড ওয়ার্ক বাকিটা আর কি। লোকে পছন্দ করে, সাপোর্ট দেয় আমার স্টুডেন্টরা বা বাকিরাও যারা চেনা জানা। তো এইভাবে নিজের হার্ড ওয়ার্কের রেজাল্ট, বাকি গডস ব্লেসিংস। আপনার এই শিক্ষকতা এবং শিল্পী জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা? ফিউচার প্ল্যানিং, টিচিং তো চলবেই, তার সাথে মিউজিক নিয়ে অনেক প্ল্যান আছে, গান রিলিজ করা, নিজের স্টুডিও, ইনস্ট্রুমেন্টস, ডিফারেন্ট টাইপস ইনস্ট্রুমেন্ট শেখা, মিউজিক নিয়ে বিভিন্ন রকম প্ল্যানিং আছে। ওইভাবেই চলুক, দেখা যাক। লাইফে খুব বেশিও প্ল্যান করে লাভ নেই, এটাও বুঝেছি। লাইফ মাঝে মাঝে আনপ্ল্যান্ড সারপ্রাইজেস, দুটো প্ল্যান ঠিক আছে, বাকিটা যেমন যখন যেমন সিচুয়েশন আছে তাই। গান হয়, কি কি ধরনের গান, পাবলিক ডিমান্ড কি কি গান, মানে কোন ধরনের গান? মানুষের তো অনেক ধরনের শিল্পী থাকে, বাচ্চারা আছে, স্টুডেন্টরা আছে, আমরা আছি, সবাই আছে। তো কোন কোন দিকে কি কি গানের ডিমান্ড পাওয়া যায়, কোন গান চলে বেশি, বা কোন গান গেয়ে আপনার ভালো লাগে, আপনি কোন গান মেনলি গান গান গাওয়া হয়? এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ এটা নিয়ে একটু বলার আছে অনেক। হ্যাঁ, যে কোনো অসুবিধা নেই। আমার মেন অলওয়েজ টার্গেট হয়েছে টু বি ভার্সাটাইল। তো ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স সোনু নিগম, ওনার কাছ থেকে এই জিনিসটা আমি আইডিয়াটা পেয়েছি। যত রকমের মানে যেরকম সামনে অডিয়েন্স থাকবে বা স্পেক্টেটার থাকবে সেই অনুযায়ী গান চেঞ্জ করে। এখন যদি একটু এজেড গ্রুপ সামনে থাকে, এজেড গ্রুপের সামনে আমি যদি এখন অরিজিৎ সিং এর কোনো গান স্টার্ট করে, যেটা মানা হবে না, সেখানে রবীন্দ্রসঙ্গীত বা একটু পুরোনো দিনের বাংলা গান। কিন্তু এখন যদি কোনো এনার্জেটিক এখনকার জেনারেশনে ক্রাউড Trend পাবে। ট্রেন্ড, এখনকার ট্রেন্ডিং সং তাদের সামনে না গাইলে একদমই ফ্লপ হবে। আমার অলওয়েজ টার্গেট থাকে, আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা গান, বিভিন্ন ফ্লেভারের গান পাওয়া যায়। আমি একদম রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল থেকে শুরু করে অরিজিৎ সিং, আতিফ আসলাম, কোনো কিছু বাকি থাকে না। তো ভার্সেটাইল হওয়াটা হচ্ছে আমার মেন টার্গেট, যে সমস্ত এজ গ্রুপ বা সমস্ত টাইপের অডিয়েন্সদের জন্য গান যেন মানে সবাইকে মিলিয়ে গানটাও যাতে পাঁচ মিশালির মতো আপনার চ্যানেলে ঘুরতে থাকে, তাই তো? একদম ডিফারেন্ট টাইপস অফ গান হলে কি হয়, ডিফারেন্ট টাইপস অফ ফ্লেভার, জিনিসটা একঘেয়ে হয়ে যায়। তো গান তো করেন, ইউটিউব চ্যানেল আছে, অনেক সাবস্ক্রাইবার আরো বাড়বে আমি জানি। তো গান তো করেন, তো এডিটিংটাও কি নিজে হয় না আপনি কাউকে দিয়ে করান, বা আপনার কেউ করে দেয়, কি বলবেন? এডিটিং আমি এখন শিখছি নতুন নতুন। আমার কিছু চেনা জানা স্টুডিও টেকনিশিয়ানরাও আছে যারা বেশ কিছু কাজ আমার করে দিয়েছে। তবে এখন আমি যেমন বললাম যে নিজেকে আমি অলওয়েজ গ্রো করানোর চেষ্টা করি, নতুন নতুন জিনিস শিখি। তো আমি এখন এডিটিংও নিজে শিখছি, আমার প্ল্যান রয়েছে ফিউচারে নিজের স্টুডিও খোলার। তো কিছু গান আমি নিজে এডিট করি, যেখানে নিজের দ্বারা হয় না মনে হয় এক্সপার্ট অ্যাডভাইস লাগবে, সেখানে প্রফেশনালদেরও হেল্প মিলেমিশেই চলে। হয় না, না মানে আরো যদি ভালো করে আপনি করতে চান। Yes, মানে হয়তো কিছু স্কিলস আমার এখনো আসেনি, সেগুলো তাদের হয়তো বেটার আছে, সেক্ষেত্রে অ্যাডভাইস নিই বা এডিট করার। কিছু জায়গায় নিজেও এডিট করি, এখন এডিটিং শিখছি। যদি আপনার প্ল্যান, তো কতটা, মানে আমি পার্সেন্ট হিসেবে আসি, তাহলে কত পার্সেন্ট প্ল্যান আপনি এখনো অব্দি অ্যাচিভ করতে পেরেছেন বা করেছেন, বা আরো কতটা বাকি আছে, এটা যদি একটু ছোট করে বলতে পারেন।
এটা এস্টিমেট করা ডিফিকাল্ট। টোটাল আলটিমেট কি হবে কেউ জানে না। ধরা যেতে পারি যে অলওয়েজ বলি না, নিজের লার্নিং উইন্ডো ওপেন রাখার জন্য বলবো না যে এখনো 50% হয়েছে, কারণ অনেক কিছু অ্যাচিভ করার এবং শেখার বাকি আছে। 40% ধরতে পারি, এটা যদিও একটা ওয়াইল্ড আনসার, তাও অ্যাপ্রক্স গেস। আমরা সবাই জানি যে এখনকার আমাদের জীবনের লাইফ আমরা একটা র্যাট ট্র্যাপে জড়িত। তো রেস নিয়ে কি বলবেন? আমরা তো এখন সবাই জানি লাইফে একটা রেস, যেটাই করছি এখনই শেষ করতে হবে, এখনই করতে হবে, এখানে যেতে হবে। এই নিয়ে এটা তো আলাদা হয় কথাটা। এটা এখনকার ট্রেন্ড, পার্সন টু পার্সন ভ্যারি করা উঠলো। আজকাল ছুটছে, সবাই ছুটছে, কে কোথায় ছুটছে নিজেও জানে না ছুটছে। তো এই র্যাট ট্র্যাপ বা এই যে র্যাট রেস যেটাকে বলা হয়, আমি খুব একটা এই র্যাট রেস ফলো করি না। আমার মেন টার্গেট হচ্ছে, হ্যাঁ, দিনের 60% পার্ট যদি আমি খাটছি, তো 40% আমাকে নিজের জন্য রাখতে হবে। 100% আমি যদি খাটতে থাকি তাহলে নিজের আর কিছু থাকবে না। আমি আরেকটাও বললাম যে লাইফ অনেক সময় আনপ্ল্যান্ড সারপ্রাইজেস দিয়ে দেয়, খুব দূরের প্ল্যানিং করে লাভ নেই। আমরা অনেকেই ভেবে নিই এই করবো, তারপরে এই হবে, লাস্টে দেখা যায় কিছুই হলো না। লাইফ ইজ লাইক আ রিভার, অনেক সময় নিজের গতিতে বয়ে চলে। সব জায়গায় তাকে আটকে লাভ নেই, কিছু জায়গায় লাইফকে নিজের মতন বইতে, সতর্কতা করে নিতে হবে। নিজের মতন তাকে বইতে দেওয়া উচিত, এটা আমার আউট। সবকিছুই ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যে আপনি করেন, দিনে তো মাত্র 24 ঘন্টা, ম্যানেজ কি করে হয় এতগুলো কাজ, বিভিন্ন ধরনের কাজ, ফ্লেভারও থাকে, তা আমি জানি সেটা তো আর সবাই। এটা একটু আগে আমি বললাম যে যতটা সম্ভব টাইম ওয়েস্ট না করা। 24 ঘন্টা সবারই জন্যই, অনেকে রিলস দেখেই সারাদিন পার করে। যে নতুন ট্রেন্ডিং যেটা নতুন নতুন এই এসছে, স্টাইল আজকালকার স্টুডেন্ট, সবাই বলছি না, অনেক। অনেক। তো এবার আমি চেষ্টা করি নিজের, বললাম মর্নিং থেকে নাইট অব্দি রুটিন ভাগ করে ডিফারেন্ট সেগমেন্টস, প্ল্যান থাকে কখন কি করা উচিত। এবং সবারই এটা করা উচিত, ফলো করা। ডেলি রুটিন না থাকলে আলটিমেট সারাদিন পেরিয়ে যাবে, কিছুই হবে না। তো আমি চেষ্টা করি রুটিন ভাগ করে যতটা সম্ভব একদিনের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কাজ কমপ্লিট করি। স্টুডেন্ট লাইফে বা এখন কাজের ব্যবস্থাতে চাপে থাকেন, যেটা করতেই হবে, এটাকে শেষ করে নিতে হবে, তা ভালো করেই করেন, চিল মনে থাকে? চাপ তো থাকবে, দেখো, একটা ইয়ারের 365 ডেজ একরকম যাবে না, কখনো প্রেশার থাকবে, কখনো রিল্যাক্সেশন থাকবে। তবে আমি খুব একটা চাপ নেওয়ার চেষ্টা করি না, যতটা পারি চিল, যেটাকে বলি চিল থাকারই চেষ্টা করি। হ্যাঁ, কখনো কাজের প্রেশার আছে, এক্সামের পরে আমাদের আনসার স্ক্রিপ্ট, রিপোর্ট কার্ড, ওই টাইমটা একটু চাপ যায়, বাট ম্যানেজ হয়ে যায়। টেনশন নেওয়ার কিছু ব্যাপার নেই, টেকনিক্স আছে, ফলো করলে বুঝি। এত বছর আপনি যে ছিলেন, তো এত বছর টিচিং লাইফে আপনার অনেক ব্যাচ গেছে, 10, 12। তো কোন ব্যাচটা আপনার সব থেকে ভালো, এবং কোনটাকে পড়িয়ে বেশি মজা পান, তারা কিভাবে নেয়, তো কি বলবেন? এটা তোমাদের যে ব্যাচটা ছিল, এটা আমার ক্লাস 6 থেকে স্টার্ট করা, তো ক্লাস, প্রথম জীবনে যখন আপনি এই একদম। ব্যাচে আসেন, আমরাই স্যারকে গ্র্যাব করে দিই, এবং প্রথম যেদিন স্যার আসে দাদাদের মতো ছিল, আমরা বুঝতে পারিনি যে ইনি একজন টিচার, এবং ইনি যে এত ভালো হবে, আমরাই যে তাকে প্রথম পাবো সেটা জানা ছিল না। তো প্রথম দিন যেদিন স্কুলে আসেন, তো আমাদের ক্লাসে জয়েন করেন ক্লাস 6 সি, ক্লাস টিচার তাপসী miss। তো প্রথম দিন ঢুকে আপনার কেমন লেগেছিল, কেমন নিয়েছিলেন ক্লাস 10? প্রথম দিন তো চ্যালেঞ্জিং ছিলই, যে যে কারুরই প্রথম, যে কোনো জায়গায় প্রথম দিন চ্যালেঞ্জিংই হয়। তো শুধু প্রথম দিন বলে না, প্রথম পিরিয়ড একদমই ফেজ যেটা চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে মানুষ গ্রো করে, চ্যালেঞ্জেস না আসলে তো গ্রোথ হবে না। এবার তারপর আস্তে আস্তে হ্যাঁ ইমপ্রুভ হয়েছে। ক্লাস 10-এ যখন 2023 এই ব্যাচটা তোমাদের, এটাও ভালো ব্যাচ ছিল, এনজয় করেছি প্রচুর। ক্লাস 6-এ যখন স্টার্টিং হয়েছিল তখন থেকে অনেক এনজয়। এছাড়াও বাকি যে ব্যাচগুলো ছিল কোনোটাই খারাপ না, সবাই ভালো ছিল। আমি যখন প্রথম জয়েন করি আমার ক্লাস 7 ছিল, ক্লাস টিচার ছিলাম অন্যদের, তারাও তারপরে বড় হয়ে পাস আউট করে গেল। ভালোই লাগতো যে যাদেরকে ছোট থেকে স্টার্ট করলাম, কয়েক বছরের মধ্যে তারা সব বড় হয়েছে, পাস আউট করে বিভিন্ন জায়গায় চলে গেলে, এখনো কন্ট্যাক্ট করে। ওল্ড ব্যাচ যারা পাস আউট করে বেরিয়ে গেছে, কিছু কিছু জন এখনো মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট করে, স্যার কেমন আছেন, etc. ভালোই লাগে। তো এখনকার ট্রেন্ডিং বা এখনকার যেটা হয়েছে, যে অনেকেই আছে যে স্কুল পাস আউট মানে আমি পাস আউট, আমি আর কাউকে চিনি না, অনেকেই আছে, ম্যাক্সিমামটা, আমি নয় এবং আমার অনেক বন্ধুরাও নয়। তো এই নিয়ে কি বলবেন? অনেকে দেখলে কথা বলে না, বা স্যার তো ফিজিক্স ম্যাথ পড়াতাম, বাস, আর তো স্যারকে লাগবে না, অনেকেরই প্রতিক্রিয়া আছে, এটা আমি তর্ক বিতর্কতে আসবো না। তো এই নিয়ে এটা কি উচিত আপনার মনে হয়? এটা নিয়ে আমি কমেন্ট করবো না, এটা পার্সোনাল চয়েস, আমি বললাম বিভিন্ন রকম মানুষ থাকবে।
যার ইচ্ছা হবে কন্ট্যাক্ট করবে, যার ইচ্ছা হবে না কন্ট্যাক্ট করবে না, এটাতে কোনো কম্পালশন নেই। কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে। আমার কন্ট্যাক্ট না করলেই যে কোনো প্রবলেম, যে যেখানে আছে ভালো থাকুক, নিজের নিজের লাইফে হোক, এটাই। তো আপনি এতদিন পড়াচ্ছেন, আপনার মতে, যেটা তো আমিও জানবো বা কেউ জানবে না, আপনারই জানার কথা, তো স্টুডেন্টদের কাছে পাস আউট করেও কতটা রেসপন্স পান, কতটা খুশি আপনি? পাস আউট করার পরে যারা কন্ট্যাক্ট রাখার নিশ্চয়ই রাখে, রেগুলার কন্ট্যাক্টে থাকে, তারা কোথায় কি করছে আমি জানি। আর যারা আস্তে আস্তে সময়ের কালে হারিয়ে গেছে, কোনোদিন হয়তো আবার দেখা হবে হঠাৎ করে, এরকম হয়ে যায় অনেক সময় যে বাজার যাচ্ছি বা কোথাও হঠাৎ করে স্যার বলে কেউ ডাকলো, দেখা হয়ে গেলো, তো এগুলো ভালোই লাগে। সবাই নিজের নিজের জায়গায় ভালো থাক, গ্রো করুক। আমিও নিজের গ্রোথ উইন্ডোজ অলওয়েজ খুলে রেখেছি। আর সবাইকে এটাই বলবো, কোনোদিন নিজের লার্নিং উইন্ডো যেন বন্ধ না হয়ে যায়। লার্নিং উইন্ডো বন্ধ হয়ে গেলে আমি সব জানি এটা হয়ে গেলে আর জানার কি থাকবে। অলওয়েজ নিউ নলেজ অ্যাকোয়ার করতে হবে, গ্রোথ যেন স্টপ। তো আপনি ফিজিক্সও পড়ান, ম্যাথ পড়ান, সব সাবজেক্টে মোটামুটি, হ্যাঁ মেন ম্যাথ ফিজিক্স আর ম্যাথ। পরীক্ষায় ম্যান ম্যাথ জুনিয়র ক্লাস। তো আমরাও খুব ভালো এবং আমরাও খুব খুশি যে স্যারকে এডি চার্চে 6 থেকে 10 অবধি লাগাতার পেয়েছি। শুধু স্কুলে বলে নয়, আমাদের কজনকে স্যার ঘরেও টাইম দিয়েছে টিউশন হিসেবে। তো একটা ছোট প্রশ্ন স্যার, স্কুলে তো একটু কম টাইম, 40 মিনিট, 30 মিনিট, 35 মিনিট, তো স্কুলের মজা, টিউশনের মজা, তো মজাটা কতটা ছিল আপনার এডি চার্চের ব্যাচ? আমি শুধু এডি থাকবো কারণ যেহেতু আমি এসএনএম ওয়ার্ড চার্চের ক্যান্ডিডেট এবং স্যারের সঙ্গে আমি 6 থেকে 10 অব্দি পড়েছি স্যারের সাথে, স্যারই পড়িয়েছে আমাদের ব্যাচটাকে। তো কোনটা বেশি বেশি মজা কোনটা? স্কুল তো আসবেই, টিউশনে কতটা মজা? আমাদের ব্যাচটা মেনলি যেটা ক্লাস 10-এর ব্যাচ এবং 8 থেকে তো আছে টিউশন। টিউশনে মজা, শুধু ওটা তো মজা করার জায়গা না, পড়ার মজা। মেন টার্গেট ওখানে পড়া। এবার তার মধ্যে কি হয়, অনেক সময় টিউশনে দেখা যায় যে স্টুডেন্ট কন্ট্রোলটা একটু কম হয়, কারণ স্কুলে যেমন কি স্টুডেন্টসরা একটা পার্টিকুলার সেট অফ রুলস দিয়ে ঘেরা থাকে, টিউশনে সেটা হয় না, টিউশন অনেকটাই ওপেন ফ্র্যাঙ্ক। তো এবার সেটা ম্যানেজ করে চলতে হয়। মজার অনেক মোমেন্টস তো আছেই, যেমন আমার একটা ক্লাস 10 ব্যাচ ছিল, তখন পড়াতাম, তারা অনেক টিচার্স ডেতে গিফট দিয়েছিল, সেগুলো আমি এখনো ইউজ করি, তো তাদেরকে মনে পড়ে। এরকম বিভিন্ন ইনস্টেন্সেস আছে আর কি। তাদের সাথে কন্ট্যাক্ট নেই, আর কোনোদিন দেখা হলে হয়তো বলবো। তো ভালো আসে, আবার কিছু কিছু চ্যালেঞ্জিং মোমেন্টস থাকবেই। পুরো স্মুথ তো কোনো কিছুই যায় না, মাঝে চ্যালেঞ্জেস থাকবে। সব মিলিয়ে মিশিয়ে আছে, মিক্সড। তো আমাদের ব্যাচটা ছিল যেটা 6 থেকে 10 অব্দি আপনি ছিলেন, সঙ্গে টিউশনেও ছিলেন, একদম 8 থেকে 10 অব্দি। সেভেনটা আমরা যেহেতু একটু বাচ্চা ছিলাম, মা বাবারা ছাড়তো না, তো আমরা 8 থেকে 10 অব্দি স্যারের কাছে টিউশন করি গোপালপুরে। তো কি বলবেন, তারা তো মানে আমি বাকিদেরটা বলবো না, আমি আমাদেরটাই আছি। আমরা স্যারকে একদম বন্ধু হিসেবে নিয়ে নিয়েছি এবং আমরা খুব খুশি এবং গর্বিত যে স্যারকে পেয়েছি বলে। কি বলবেন ছোট করে? হ্যাঁ, ভালো। আমি প্রথমেই বললাম, স্টুডেন্টদের সাথে আমি স্টুডেন্টদেরকে ভয় দেখানো বা ওই রকম জিনিসটা আমার হয় না। আমি অলওয়েজ ট্রাই করি তাদের সাথে ফ্র্যাঙ্ক বিহেভিয়ার, ফ্র্যাঙ্ক থাকার। তাতে কি হয়, অনেক সময় তাদের যেগুলো প্রবলেম, যেগুলো অন্য জায়গায় শেয়ার করতে পারে না, এরকম অনেক প্রবলেম বেরিয়ে আসে। প্রবলেম ডিসকাস করলে প্রবলেম সলিউশনও পাওয়া যায়। তো সবসময় যদি টিচারকে ভয় পাচ্ছি, যেটা আমাদের অনেক সময় হতো স্টুডেন্ট লাইফে, সেই ক্ষেত্রে কি হয়, একটা গ্যাপ তৈরি হয়। তো আমি চেষ্টা করি ওই গ্যাপটা যতটা কমানো যায়, তাতে আলটিমেটলি লার্নিং বেটার হয়। হ্যাঁ, ওটার করতে গিয়ে কিছু চ্যালেঞ্জেসও আসে, সেগুলো ট্যাকেল করতে হয়। অনেক টিচার থাকে, আমি নাম নেব না, অনেক ভয় খাওয়ায়, কোশ্চেন পাওয়া যাবে না, প্রবলেম পাওয়া যাবে না। তো এই নিয়ে কি বলবেন, টিচারের কি এটা উচিত? টিচার তো গুরু, একটা টিচার যদি গার্জেনকে বা স্টুডেন্টদেরকে ভয় খাইয়ে দেয়, তাহলে তো এটা তো উচিত হ্যাঁ, এটা উচিত নয়, বাট এটা নিয়ে আমি এখানে কমেন্ট করবো না, কারণ এটা কন্ট্রোভার্সিয়াল টপিক। না। যার যেরকম টেকনিক, আমি চেষ্টা করি আমার টেকনিক ফলো করার, অন্য টেকনিক নিয়ে কমেন্ট করবো। সবাইকে নিজের নিজের টেকনিক অ্যাপ্লাই করে দেখতে হবে কোনটা বেশি সাকসেসফুল হচ্ছে, তার থেকেই বোঝা যাবে। কেউ আর আমি বললাম ওইটা খারাপ বা কেউ আমাকে বললো খারাপ, এটা জাজমেন্টের ওয়ে নয়। নিজের নিজের টেকনিক সবাই অ্যাপ্লাই করে দেখতে পারে, যেখানে সাকসেস বেশি পাওয়া যাবে। আমি একটা আপনাকে লাস্ট কোশ্চেনটা আসছি, সেটা একটু পার্সোনাল। সেটা হলো, আপনি আপনার মনের খাতায় সেই প্রিয় মানুষটার নাম পাবেন লিখছেন বা? এরকম এখনো কোনো প্ল্যানিং, এখন নিজের লাইফে অনেক কিছু করা হয়েছে, দেখা যাক। রাইট নাও এই টপিক জিরো জিরো প্ল্যানস। আমরা শুনলাম এবং আমার দর্শকরা শুনলো যে অরিন্দম স্যার শুধু স্যার নয়, একজন বিখ্যাত গায়ক। তো আমি অনুরোধ করব যে আমার দর্শকের জন্য, ইউটিউব দর্শকের জন্য
যদি আপনি একটা গান নিয়ে শোনাতেন তাহলে কোন গান গাইছেন? হ্যালো। একটা গান আমার খুব ফ্রেন্ডরা পছন্দ করেছিল, এটা আমার নিজের খুব ফেভারিট গান, কাব্য আংশিক। অরিজিনালি অরিজিনালি গাওয়া বাই মোহাম্মদ রফি, আতিফ আসলামের একটা ভার্সন আছে যেটা খুব হিট হয়েছিল, তাই সেটা পরে গেছিল। তো ওটারই কিছু লাইন গেয়ে আসবে। जरा भी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया, मैंने सदा चाहा दामन पकड़, मैं लुट गया मन के दिल का कहा, मैं कहीं का ना रहा, क्या करूं तजुर्बा, बुरा ये जादू तेरी आंखों का, ये मेरा कातिल हो गया, गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। অসংখ্য ধন্যবাদ। আজকে আমি খুব কি বলবো, আজকে আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে আমি একজন বিখ্যাত মানুষটাকে পেলাম। এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার টাইমের মধ্যে আপনি এবং আপনার এতটা টাইমের মধ্যে সবকিছু ম্যানেজ করে আপনার আমাকে টাইম দিতে পারেন। তো অন্যান্য সব রকমের ব্লগের জন্য শুধুমাত্র চোখ রাখুন আমার ঈশান ঋষভ লাহিড়ীর পর্দায়। এবং অন্যান্য সবকিছু, শুধু ব্লগ বলে নয়, ব্লগ, সিনসিনারির ভিডিও, ভিডিও ব্লগিং, সব রকমের ব্লগিং এর জন্য শুধু চোখ রাখুন আমার পর্দায়। আপনাদের সাথে আমি থাকবো আবার অন্যান্য ব্লগের সাথে। ধন্যবাদ।